সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সব দল অংশগ্রহণ। হঠাৎ একই ঘোষণা দিল নির্বাচন কমিশন। এদিকে হঠাৎ একই নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে দেশে শেখ হাসিনা আসার আর কোনো বাধাই রইল না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়। নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। এই 3 শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ ওনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং খোলানো ফাঁপানো তথ্যে ভরা। বাংলাদেশে নাকি 1400 জন মানুষ নিহত হয়েছে। সেই রিপোর্টকে সম্পূর্ণ ভুল, কাল্পনিক, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসাবে চিহ্নিত করে খোদ জাতিসংঘের কাছে এক বিস্ফোরক ও কড়া আইনি চিঠি পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার টুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি খোলানো ফাঁপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। এই 3 শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ ওনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকার। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফাইনালি তিনি সিদ্ধান্ত করেছেন যে তিনি দেশে যাবেন, যত ঝুঁকি থাক তিনি সেই ঝুঁকি মোকাবিলা করবেন। তারেক রহমানের মতো তিনি নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে এবং নিজেকে ইউনূস সরকারের সহায়তায় মামলা মুক্ত করে দেশে ফেরার পথে তিনি যাচ্ছেন না, তিনি ঝুঁকি নিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে মামলায় যদি শেষ পর্যন্ত ফাঁসি বহাল থাকে তাহলে আমাকে সেটা মেনেই নিতে হবে। যারা ভেবেছিলেন মিথ্যা প্রোপাগান্ডা, সাজানো ডাটা এবং আন্তর্জাতিক লবিং দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের পর চিরকাল সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যাবে, আন্তর্জাতিক এই ভিডিওটি দেখার পর তাদের সেই সাজানো আখ্যানের কফিনে শেষ ব্যক্তি পড়তে যাচ্ছে। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং একটি রিপোর্ট প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনার পক্ষে সংশোধন ও প্রত্যাহারের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন লন্ডনের ডার্টি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাওলস কেসি। 28 মে বৃহস্পতিবার নিহতের সংখ্যা নিয়ে আপত্তি এবং বিভ্রান্তিকর এই তথ্যটি জনসমক্ষে প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে চিঠি দিয়েছেন আইনজীবী স্টিফেন পাওলস কেসি। জাতিসংঘের রিপোর্টে দেওয়া নিহতের সংখ্যা বাস্তবতার সঙ্গে সাংসর্যপূর্ণ নয় বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রকাশিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গ্যাজেট 2024 অনুযায়ী এই সংখ্যা 834 জন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি তালিকায় নিহতের সংখ্যা প্রায় 650 জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব তুলনায় জাতিসংঘের সংখ্যাকে অতি রঞ্জিত ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রভাবের কারণে তদন্তে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগ করা হয় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ায় সরকারের প্রভাব ছিল এবং তদন্তের সময়সীমা 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত সীমাবদ্ধ থাকায় পরবর্তী সময়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়। আইনজীবীর দাবি এই সংখ্যাগত পার্থক্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সরকারের পতনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে জাতিসংঘের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল মাত্র
46 দিনে 1400 মানুষ নিহত হয়েছেন, যার সিংহভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন। ওই প্রতিবেদনটি বিশ্বজুড়ে শেখ হাসিনার উপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল, যার ধারাবাহিকতায় 2024 সালের অগাস্টে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার আইনি দল তার যুক্তির পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার করতে গত বছরের 15 জানুয়ারি প্রকাশিত বাংলাদেশের নিজস্ব অফিসিয়াল গেজেটের তথ্য তুলে ধরেছেন। ওই গেজেটে 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত বা শহীদ হিসেবে মোট 834 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, যা জাতিসংঘের দাবিকৃত সংখ্যার প্রায় অর্ধেক। চিঠিতে আরো বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবেও নিহতের সংখ্যা ছিল 650 জন। ফলে কোনো স্বাধীন ও নিরপেক্ষ উৎসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক কম হবে বলে শেখ হাসিনার আইন উপদেষ্টা দাবি করেছেন। চিঠি শেষে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয় 1400 জন নিহতের তথ্যটি জনসমক্ষে সংশোধন ও প্রত্যাহার করা হোক এবং ভবিষ্যতে ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ায় নিরপেক্ষতা আরও নিশ্চিত করা হোক। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের তথ্যকে ভুল বলে চ্যালেঞ্জ করেছেন শেখ হাসিনা। জানা গেছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলোস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে শেখ হাসিনা একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। গত 28 মে পাঠানো ওই চিঠিতে পাউলোস দাবি করেছেন, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে 1400 জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের গত 15 জানুয়ারি 2025-এ প্রকাশিত অফিসিয়াল গেজেটেও নিহতের সংখ্যা 834 জন ছিল বলে উল্লেখ করা হয়েছে, যা জাতিসংঘের দাবিকৃত সংখ্যার প্রায় অর্ধেক। চিঠির শেষ অংশে পাউলোস জাতিসংঘের এই ভুল তথ্য সংশোধন করার আহ্বান জানান। জানিয়ে দেব, দেশে হামে শিশু মৃত্যু, বিদেশে ল্যামিয়াকে নিয়ে প্রমোদ ভ্রমণে ইউনুস। নিজের জন্য 1 বছরের ভিআইপি প্রোটোকল বাগিয়ে প্যারিসের ফুটপাতে সাধারণ সাজার নোংরা নাটক সাবেক উপদেষ্টার। বাংলাদেশের সাধারণ মানুষের চোখে ধুলো দেয়ার এক চরম ভণ্ডামির চিত্র আবারও সামনে এলো। একদিকে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসনিক অযোগ্যতায় দেশে টিকা কর্মসূচি ভেঙে পড়ে বর্তমানে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে করছে। অন্যদিকে বিতর্কিত সহযোগী লামিয়া মোর্শেদকে নিয়ে তিনি এখন প্যারিসের রাজপথে প্রমোদ ভ্রমণে ব্যস্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস পিঠে ব্যাগ ঝুলিয়ে প্যারিসের ফুটপাতে হাঁটছেন, আর তার পাশেই ছায়ার মতো রয়েছেন লামিয়া মোর্শেদ। লামিয়া ইউনুস চক্রের নোংরা বিলাসিতা ছবিতে লামিয়া মোর্শেদকে হাস্যোজ্জ্বল মুখে ডক্টর ইউনুসের সাথে হাঁটতে দেখা গেছে। সচেতন মহল প্রশ্ন তুলেছেন, যখন সাবেক এই উপদেষ্টার রেখে যাওয়া ভুলের খেসারত দিচ্ছে পুরো জাতি, তখন এই বিশেষ চক্রটি বিদেশের মাটিতে কি করে এত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে? অভিযোগ আছে, লামিয়া মোর্শেদের মাধ্যমেই ডক্টর ইউনুস আড়ালে থেকে নানাবিধ আন্তর্জাতিক লবিং ও ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। দেশের মানুষের হাহাকার যখন তুঙ্গে, তখন তাদের এই বিলাসী পদচারণাকে জাতির সাথে এক নিষ্ঠুর উপহাস হিসেবে দেখা হচ্ছে। অযোগ্যতার খেসারত, হামে শত শত শিশুর মৃত্যু। গুগল সার্চ ও স্বাস্থ্য বিভাগের বর্তমান তথ্য অনুযায়ী ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন দেশের টিকাদান কর্মসূচি ও প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছেন। তার সেই অদূরদর্শিতার ফলেই বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে এবং কয়েকশো শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান বিএনপি সরকার এখন তার এই বিষবৃক্ষ উপড়ে ফেলে স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে হিমশিম খাচ্ছে। দেশের ঘরে ঘরে যখন মায়েদের কোল খালি হচ্ছে, তখন ডক্টর ইউনুস প্যারিসের ক্যাফেতে কফি খেয়ে সময় কাটাচ্ছেন, যা তার অমানবিকতারই বহিঃপ্রকাশ। 1 বছরের ভিআইপি প্রোটোকল, জনগণের টাকায় ভণ্ডামি। সবচেয়ে বড় বিস্ময়কর তথ্য হল, ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার আগে সুকৌশলে নিজের জন্য আগামী 1 বছরের রাজকীয় ভিআইপি প্রোটোকল এবং এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে গেছেন। বাংলাদেশে তিনি রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে নিশ্চিত পাহারায় থাকেন, অথচ প্যারিসের রাস্তায় কোনো প্রোটোকল ছাড়াই গরিবী সাজের নাটক করছেন। প্রশ্ন উঠেছে, যদি বিদেশে তিনি এতই নিরাপদ, তবে বাংলাদেশের দরিদ্র জনগণের ট্যাক্সের টাকায় কেন তার পেছনে 1 বছরের এসএসএফ পাহারা লাগবে? এই দ্বিমুখী আচরণ তার চরম ভণ্ডামি ও নোংরা মানসিকতার পরিচয় দেয়। জানিয়ে দেব, দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই আমার, ভারত নয় শেখ হাসিনা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দেশে ফেরার বিষয়ে অত্যন্ত জোরালো ও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল, আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,
তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি কোনো বিদেশি রাষ্ট্রের ইচ্ছার ওপর নয়, বরং তার নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সম্প্রতি সাংবাদিক ও বিশ্লেষক নবনীতা চৌধুরীর একটি বিশেষ বয়ানে শেখ হাসিনার এই বক্তব্য ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে উঠে এসেছে। বিশেষ উক্তি: সাক্ষাৎকারে শেখ হাসিনা তার ফেরা প্রসঙ্গে বলেন, ভারত নয়, আমি কখন কিভাবে দেশে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ এবং সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ। সিদ্ধান্ত ও শক্তির উৎস: শেখ হাসিনা বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক নীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের। এ বিষয়ে আমার বক্তব্য প্রদান সমীচীন হবে না, তবে আমি বলতে পারি, আমি কখন কিভাবে দেশে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার। জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরব। কোনো অবৈধ রায় কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা: আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তিনি দেশে ফিরে বর্তমান সরকারের অধীনে চলা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসেবে দাবি করে তিনি বলেন, আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো বিচার নয়। সরকার যেন জেল ও ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখে। আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। মানুষের জন্য মরতে হলেও আমি পিছপা হব না। জানিয়ে দেব, ইউনূস সরকারের ফরমাইশি তদন্তে জাতিসংঘের ভুয়া রিপোর্ট ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় সরাসরি চ্যালেঞ্জ শেখ হাসিনার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এবং সরকারকে উৎখাতের সহিংসতাকে বৈধতা দিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর যে রিপোর্ট প্রকাশ করেছে তাকে ভুয়া বানোয়াট এবং সাজানো আখ্যা দিয়েছে। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনার আইনজীবী, ব্রিটেনের প্রখ্যাত আইনি প্রতিষ্ঠান ডাউটিএসটি চেম্বার্স এর আইনজীবী স্টিভেন পোলস কেসি সরাসরি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে এক কড়া আইনি নোটিশ পাঠিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ বিশ্লেষণে এই আইনি লড়াইয়ের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আইনি নোটিশে দাবি করা হয়েছে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটি ছিল মূলত একটি রাজনৈতিক প্রেসক্রিপশন। জুলাই আগস্টের সহিংসতায় 1400 জন নিহত হওয়ার যে কাল্পনিক সংখ্যা জাতিসংঘে প্রকাশ করেছে তাকে ফোলানো, ফাঁপানো বা উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে। তথ্যের চরম গলমিল ও জালিয়াতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী দাবি, যেখানে অন্তর্বর্তী সরকার গ্যাজেটে নিহতের সংখ্যা 834 জন বলা হয়েছে, সেখানে জাতিসংঘের কোনো জাদু বলে 1400 সংখ্যাটি পেল। জাতিসংঘে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বজ্রপাতে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, এমনকি বছরখানেক আগে মারা যাওয়া ব্যক্তিদের নামও এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মূলত শেখ হাসিনা সরকারের খুনি হিসেবে বিশ্ব দরবারে চিহ্নিত করা একটি পরিকল্পিত নীল নকশা। শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো, ভুয়া এবং ইনফ্ল্যামেটরি, ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন। এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। শেখ হাসিনা যে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দ্রুত ফিরতে তিনি প্রত্যেক দিন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন, বাড়াচ্ছেন, তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে সম্ভবত হাজির হয়েছে যে শেখ হাসিনা কি করছেন, কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে তিনি আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরে আসার বিষয়ে সর্বতোভাবে চেষ্টা করছেন এবং প্রস্তুতি নিয়েছেন। তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে হাজির হয়েছে যে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্যে ভরা, মানে ফলস অ্যান্ড ইনফ্ল্যামেটরি ইনফরমেশনে ভরা, এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মানে ভলকার তুর্কের উচিত এমন একটা ভুয়া আর সাজানো আর ফোলানো ফাপানো তথ্যে ভরা জাতিসংঘ রিপোর্টটি এখন প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া।
ব্রিটেনের শীর্ষস্থানীয় লয়ারদের চেম্বারদের একটি, আইনজীবীদের একটি চেম্বার হচ্ছে ডাউটি চেম্বার্স। ডাউটি চেম্বার্সের একজন আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি শেখ হাসিনার তরফে এই চিঠিটি লিখেছেন সরাসরি ভলকার টুরকে উদ্দেশ্য করে। এই আইনি নোটিশে স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে এই চিঠিটি লিখছেন এবং তিনি সেখানে বলেছেন শুরুতেই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দপ্তর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে হিউম্যান রাইটস ভায়োলেশনস এন্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্টস অফ জুলাই এন্ড অগস্ট 2024 ইন বাংলাদেশ নামে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটি প্রকাশ করেছে সেটা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এবং তিনি বলছেন যে এখন তো বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে এমনকি অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকারের সরকারি নথিপত্রের ভিত্তিতেও যে শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা তৈরি করতে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনার আইনজীবী বলছেন যে এই প্রেক্ষাপটে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই ও আগস্ট 2024 সময়কালে 1400 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে যে উপসংহার টানা হয়েছে তা অত্যন্ত ভুল ছিল। সরকারি গেজেট এখন নিশ্চিত করেছে যে প্রকৃত সংখ্যা জাতিসংঘের রিপোর্টের উল্লেখিত সংখ্যার প্রায় আরো কিছু নিরপেক্ষ প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত। মানে জাতিসংঘ যেই সংখ্যাটি হঠাৎ আবিষ্কার করলো বাংলাদেশের 1400, সেই সংখ্যাটির একটা ছোট অংশ মাত্র। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এই রিপোর্টটিতেই কিন্তু প্রথমবারের মতো এই 1400 সংখ্যাটা এসেছে। শেখ হাসিনার আইনজীবী তার আইনি নোটিশে স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর ঘটনা, এত বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা একটা বিরাট ট্র্যাজেডি, কিন্তু মনে করিয়েছেন যে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংখ্যাকে 650 বলে উল্লেখ করছিল। আর জাতিসংঘ যে তাদের রিপোর্টে বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন নথির ভিত্তিতে তারা 1400 সংখ্যাটাতে পৌঁছেছে, তাহলে সরকারি গেজেটে সরকার যখন গেজেট প্রকাশ করলো নিহতের সংখ্যা, তখন কেন সংখ্যাটি মাত্র 834 হলো? এবং কেনই বা এখনো বিভিন্ন সংশোধন কার্যকলাপ চলছে এবং সংশোধন করতে গেলেই বিভিন্ন নিরপেক্ষ সূত্র থেকে জানা খবরে সংশোধন করতে গেলেই কেনই বা সংখ্যাটা ক্রমাগত কমে আসছে? মানে এমন নিহতরাও যে ঢুকে গেছেন এই তালিকায়, যারা বজ্রপাতে নিহত হয়েছিলেন, যারা হয়তো কোনো দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, এমন সব ঘটনা নিয়েও মামলা হয়েছে, যারা নাকি হয়তো গাছ মাথায় ভেঙে পড়ে নিহত হয়েছিলেন, এসব তো এখন বেরিয়ে আসছে। মানে পারিবারিক কলহে নিহত ব্যক্তি, হার্ট অ্যাটাকে নিহত ব্যক্তি, এমনকি বছর খানেক আগে নিহত ব্যক্তির বিষয়েও যে জুলাই আগস্টের মামলা হয়েছে, সেসব খবরও তো এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। এখন শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার টুরকে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। কারণ আইনজীবী বলছেন জাতিসংঘের একটা রিপোর্টে বাস্তবতা থেকে এতটা দূরে সরে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে তদন্ত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এমন ভুল তথ্যকে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়া এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহারের একটা বিপজ্জনক নজির তৈরি হচ্ছে। তাই শেখ হাসিনার আইনজীবী বলছেন যে তারা সম্মানের সঙ্গে ভলকার টুরকে অনুরোধ করছেন যাতে প্রকৃত তথ্য স্পষ্ট করতে তার দপ্তর একটা সংশোধনী প্রকাশ করে এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি প্রদান করে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, শেখ হাসিনার আইনজীবী লিখছেন শেখ হাসিনার পক্ষে জাতিসংঘকে, যে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো যথাযথভাবে সমালোচনামূলকভাবে মানে ক্রিটিক্যালি যাচাই করতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটা স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছে। এখন এই কথাগুলো উদ্ধৃতির মধ্যে লিখে আইনজীবী বলতে চাইছেন যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী পক্ষ এবং যেই পক্ষটি আসলে এই পুরো আন্দোলনটি পরিচালনা করেছেন, তাদের আমন্ত্রণে যখন জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল গিয়ে একটা তদন্ত কাজ পরিচালনা করে, তখন কি সেটা খুব নিরপেক্ষ হয়ে উঠতে পারে? কাজেই ভলকার টুর সরাসরি শেখ হাসিনার সরকার পতনে রেজিম চেঞ্জে তার সংস্থা এবং তার ক্ষমতা যে ব্যবহার করেছিলেন তার স্বীকারোক্তি তিনি নিজেই বিবিসির অনুষ্ঠানে গিয়ে দিয়ে এসেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল যে একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান নিজের প্রভাব ব্যবহার করে আসলে সরকার পরিবর্তনের ঘটনা ঘটাতে পারে কিনা। আর শেখ হাসিনার আইনজীবী ভলকার টুরকে লেখা এই চিঠিতে বলেছেন যে যেই ইউনূস সরকার তাদেরকে নিরপেক্ষ তদন্ত কাজ পরিচালনার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি নিজেই মানে ডক্টর ইউনূস নিজেই আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ওই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং 2024 জুলাই আগস্টের আন্দোলন ছিল, বরং সেটি ছিল একটা পরিকল্পিত প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিনড অপারেশন, মানে একটা পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে সমন্বিতভাবে পরিচালিত একটা অভিযান সরকারের পতন ঘটানোর জন্য। শেখ হাসিনার
আইনজীবীর ওই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস এমনকি তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই দেশব্যাপী সরকার বিরোধী অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবেও নিজ মুখে চিহ্নিত করেছিলেন। শেখ হাসিনার আইনজীবী এরপরে বলছেন যে ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বাংলাদেশ তদন্তে কতটা ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, বিশেষত যখন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরাই এই তদন্ত প্রক্রিয়াকে পরিচালনা ও সহায়তা করতে মুখ্য ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার আইনজীবী তাই স্পষ্টতই বলছেন যে জাতিসংঘ 1400 সংখ্যাটি অনুমান করে নিয়েছে এবং রিপোর্টে যে নিহতের অতিরঞ্জিত সংখ্যা ব্যবহার করে সহিংসতার মাত্রাকে বাড়িয়ে দেখানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে। এই অভিযোগটাই তার সরকার উৎখাতের প্রচারণার একটা কেন্দ্রীয় উপাদান ছিল। কাজেই শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে রিপোর্টের নিহতের সংখ্যা নিয়ে যে সুস্পষ্ট ও গুরুতর ভুল রয়েছে তা বিবেচনায় নিয়ে এবং আপনার দপ্তরের তদন্ত প্রক্রিয়ার সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে 1400 নিহতের তথ্য সংক্রান্ত অংশটি প্রকাশ্যে প্রত্যাহার ও সংশোধনের জন্য মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতি সম্মানপূর্বকভাবে অনুরোধ করা হচ্ছে। এই পুরো চিঠিটি আইনি প্রক্রিয়ায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কাছে পাঠিয়ে সরাসরি বলকার ট্রুথকে উদ্দেশ্য করে লিখে শেখ হাসিনা এই ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্য, যেই তথ্যের উপর ভিত্তি করে পুরো বিচার কাজটা পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই তথ্যটিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এবং এই তথ্যের যে কোনো ভিত্তি নেই সেটিকে দলিলবদ্ধ করলেন এবং এই তথ্যটি যে আসলে প্রকাশ্যে প্রত্যাহার করা উচিত সেই দাবিটিকেও সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপর 1400 সংখ্যাটিকে অবিতর্কিতভাবে উপস্থাপন করে এর ভিত্তিতে যে কোনো বিচার কাজ পরবর্তীতে নিশ্চিতভাবে আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রশ্নের মুখোমুখি হবে। দেশকে 3টি শর্ত দিয়েছেন, আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে 3টি শর্ত দিয়েছেন, 3টি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। তো এই 3টি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার, জাতিসংঘের যেহেতু মিটিং আছে এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সবকিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবেন এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1 সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে আমেরিকা, যেটা বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে, সেখানে বাংলাদেশকেও করতে হবে। মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই ওই যে চুক্তি হয়েছে একটা, এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাটি বা নৌজাহাজ থাকবে। সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের বিমান উঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান।